রাজনীতি এবং অর্থনীতির বিপর্যস্ত বছর পেছনে ফেলে নতুন বছরে আমরা। দর্শক, অর্থনীতির উত্থান পতন, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝে কেটেছে মহাজোট সরকারের গত 5 বছর। এ সময়ে অর্থনৈতিক খাতে সরকারের সাফল্য যেমন আছে, আছে ব্যর্থতাও। নির্বাচনী ইশতেহারে করা অর্থনৈতিক অঙ্গীকার পূরণে পরিকল্পনা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য অর্জন করতে পারেনি সরকার। বাংলা ভিশনের সোমবারের নিয়মিত আয়োজন বিজনেস ভিশনে চলতি মাস জুড়ে থাকছে মহাজোট সরকারের অর্থনীতির মূল্যায়ন। আজ আলোচনা করব অবকাঠামো ও যোগাযোগ খাত নিয়ে। সঙ্গে আছি আমি ইয়াসির ইয়ামিন এবং আমার সঙ্গে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর শামসুল আলম এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর। স্টুডিওতে আপনাদের দুজনকে স্বাগত। বিশ্বমন্দার টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নেয় মহাজোট সরকার। এরপরই শুরু হয় অর্থনীতির পথ চলা। এই 5 বছরে কতদূর এগিয়েছে আমাদের অর্থনীতি, মোটা দাগে তা মূল্যায়ন করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মূল্যায়ন দেখেই শুরু করব আজকের আলোচনা। বর্তমান সরকারের আমলে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নিঃসন্দেহে অনেক সাফল্য আছে। বড় সাফল্য জায়গাটা হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচির আয়তন বেড়েছে দেশজ হারে। এই সময় রপ্তানি ভালো ছিল, এই সময় কর আদায় ভালো হয়েছে, রেমিটেন্সও মোটামুটি কিছুদিন আগ পর্যন্ত ভালো ছিল। সেহেতু কৃষিতে ভালো উৎপাদন হয়েছে ধারাবাহিকভাবে। সেহেতু গত 4-5 বছরে সরকারের অর্থনীতি ক্ষেত্রে অর্জন নেই এ কথাটা কেউ বলতে পারবে না। কিন্তু একই সাথে যেটা সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে মনে হয়েছে এই সরকারের আমলে, সেটা হলো যে এখানে আপনার বিনিয়োগ বৃদ্ধি পায়নি। বিশেষ করে ব্যক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি পায়নি। গত বছরের থেকে এটা নেতিবাচক হয়ে গেছে, এই বছর এটা আরো দুর্বল হয়ে যাচ্ছে। আর সরকার অবকাঠামোর ক্ষেত্রে যে বড় বড় কতগুলি প্রতিশ্রুতি ছিল, পদ্মা ব্রিজ সহ, ঢাকা চিটাগাং 4 লেন করা সহ, মেট্রো রেল ইত্যাদি, এইগুলির উড়াল সড়ক ইত্যাদি, এইগুলির ক্ষেত্রে আমরা অগ্রগতি দেখিনি। আর যেটা আমরা দেখিনি সেটা হলো যে সরকারের যে অর্থনৈতিক সংস্কারগুলো করার কথা ছিল, সেই সংস্কারের কোনো অগ্রগতি হয়নি। যার ফলে এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো বহু ঘোষিত নীতিও কার্যকর করা আমরা এখানে দেখতে পাইনি। সেহেতু সামগ্রিক বিচারে বলতে গেলে একটা সাধারণ মান পর্যন্ত সরকার তার কাজগুলো করেছে এবং ভালো কাজই করেছে। কিন্তু সামনের দিনে এগোনোর জন্য এর পরের যে বাধাটা অতিক্রম করার কথা ছিল, যেটা নীতি সৃষ্টিশীলতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ভিতর দিয়ে, সেটা করার বোধহয় তারা এবার করে উঠতে পারল না। ডক্টর শামসুল আলম, শুরুতেই আপনার কাছ থেকে এই যে মহাজোট সরকারের গত 5 বছরের অবকাঠামো এবং যোগাযোগ খাতের যে কাজগুলো তারা করেছে, যা প্রতিশ্রুতি ছিল, কি করতে পেরেছে কি করতে পারেনি, এটা সংক্ষেপে যদি একটি মূল্যায়ন আপনি করেন। এই সরকারের প্রথমে একটি লক্ষ্য ছিল, অনেকগুলো বড় বড় প্রজেক্ট নিয়েছে, কিন্তু লক্ষ্য ছিল গ্রামীণ বা পল্লী অবকাঠামো গড়ে তোলা, যাতে যোগাযোগ ব্যবস্থাটাকে সুদৃঢ় করা যায় এবং গ্রামগুলো সংযুক্ত হয় আমাদের যেগুলো প্রবৃদ্ধি কেন্দ্র বা উন্নয়ন কেন্দ্র বা শহরগুলোর সঙ্গে এগুলো যাতে সংযুক্ত হয়। তো সেদিক থেকে আপনি যদি দেখেন, সবচেয়ে বড় ব্যয় হয়েছে এই পল্লী অবকাঠামোর ক্ষেত্রে এবং তার ফলও পাওয়া গেছে। আপনি যদি দেখেন, পৃথিবীতে সবচেয়ে বেশি রোড ডেনসিটি, মানে প্রত্যেক কিলোমিটারে কত কত কিলোমিটার রাস্তা আছে, তার দ্বারা আমরা রোড ডেনসিটিটা মেপে থাকি। তো এদিক থেকে বাংলাদেশ কিন্তু এখন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট রোড ডেনসিটির দেশ এবং এটা একেবারে গ্রামান্তরে কিন্তু আপনার আর্টারি মতো চলে গিয়েছে, রাস্তাঘাট সড়ক, কোনো গ্রাম নেই চরাঞ্চল ছাড়া 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বড় রাস্তার সঙ্গে সংযোগ নেই। আজকে গাড়ি নিয়ে যে কেউ গ্রামান্তরে যেতে পারে। এটি হলো সামগ্রিকভাবে এই দিক। এবং গত 5 বছরে এই বিস্তৃতিটা কিন্তু ব্যাপক হয়েছে, এটা আপনি দেখতে পারেন। আর যেগুলো গত 5 বছরের মূল লক্ষ্যটা ছিল আমাদের, যেহেতু আমাদের সড়ক রাস্তাঘাট অনেক বেশি তুলনামূলকভাবে, আমরা অনেক বেশি গুরুত্ব দিতে চেয়েছিলাম শিক্ষা খাতে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে। কিন্তু প্রকৃতপক্ষে বিদ্যুতের চাহিদা বাড়ায়, বিদ্যুৎ সমস্যাটা খুব তিক্ত থাকায় অতীতে আমাদের অনেক বেশি গুরুত্ব চলে গেছে আমাদের বিদ্যুৎ খাত। তো আমাদের মূল লক্ষ্যটা ছিল শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে গুরুত্ব বেশি দেয়া হয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়ন করি, তখন আমরা চলে আসলাম বিদ্যুৎকে, বিশেষভাবে এনার্জি খাতকে, এবং প্রচুর বিনিয়োগও হয়েছে, যদিও ফল পায়নি গ্যাস নতুন উত্তোলনে বা এটাকে দেখা কোথায় কোথায় গ্যাস আছে সেটা হয়েছে। বিদ্যুতে কিন্তু আমরা সফল হয়েছি, এটাকে আপনাকে স্বীকার করতে হবে। আরো কিছু স্বপ্ন দেখেছিলাম
এই সরকার আমলে যে আমরা ঢাকা এবং চট্টগ্রাম, এটা তো আমাদের মেইন লাইফলাইন আমাদের অর্থনীতির, আমাদের দেশের, সেটিকে 4 লেন করা। তো 4 লেন করার এই বিষয়টিতে একটি জিনিস খেয়াল করুন যে ঢাকা চট্টগ্রাম যে রাস্তার যে পথে গিয়েছে, সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা দিয়ে এই রাস্তাটা গিয়েছে বাংলাদেশের। এটা ডেন্সলি পপুলেটেড এরিয়া, বাংলাদেশের ইস্টার্ন এরিয়া। তো অনেকগুলো মামলা মোকদ্দমা হয়ে গিয়েছে এই জমি যখন অ্যাকোয়ার করতে যায়, সে কারণে এটা স্তীমিত হয়ে যায়। যদিও শেষের দিকে সেটাকে চেষ্টা করা হয়েছে প্রণোদনা দেয়া বা দ্রুত করা যায়নি, তবে অনেক দূরে এগিয়েছে। এবং এটা আমার মনে হয় নতুন সরকার আসলে এটা একটা নতুন ধরনের উদ্দীপনা পাবে এটাকে শেষ করার জন্য। আর হলো ময়মনসিংহ ঢাকার যে 4 লাইন করা, সেখানেও একই ঘটনা ঘটেছে, আপনার মামলা মোকদ্দম হয়ে আটকে গিয়েছে। আমাদের ঠিকাদারের সঙ্গে সরকারের মানে বোঝাপড়ার গন্ডগোল দেখা দিয়েছে। আরেকটি হলো আমাদের যেটা আমরা বলি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের নতুন এক্সপিরিয়েন্সে আমরা বাংলাদেশে গিয়েছি। তো এক্ষেত্রে এখানেও এই বিষয়টা বুঝতে জানতে সময় গিয়েছে। এই রাস্তাটি এগিয়ে চলেছে, হবে, তবে সম্পন্ন হলে অবশ্যই ভালো হতো। আরেকটি দেখুন, মেঘা প্রজেক্ট অনেকগুলো কিন্তু সম্পন্ন। এই যে ঢাকা শহরে আপনি দেখেন হাতির ঝিল অত্যন্ত দ্রুততম সময়ে শেষ হয়েছে। কুড়িল বনানী ফ্লাইওভার দ্রুততম সময় আবার শেষ হয়েছে। আবার হানি ফ্লাইওভার এটা বিলম্ব হয়েছে কিন্তু শেষ হয়েছে। তো একই সরকারের আমলে 4-5 বছরে এতগুলো মেগা প্রজেক্ট শেষ করা, এটিও কিন্তু কম কথা না। এখন আপনি মানে চট করে বলতে পারেন যে আমার পদ্মা ব্রিজ তো হলো না। পদ্মা ব্রিজ হলো না, এটি পুরনো ইতিহাস, এটা নিয়ে আর বলার খুব দরকার নেই। নতুন সরকার আসলে এটি একটি 1 নম্বর প্রায়োরিটিতে চলে যাবে, এটা আমি আপনাকে বলতে পারি। নিশ্চয়ই। ডক্টর হাসান মনসুর, আপনার মূল্যায়নটা শুনতে চাই। 5 বছরের অবকাঠামো এবং যোগাযোগ খাতের কি কি কাজ হয়েছে, কি হতে পারত? আমি কিছুটা দেবপ্রিয়ের সাথে মোটামুটি ভাবে একমত যে বিশেষ করে অবকাঠামো খাতের মধ্যে যেমন বিদ্যুৎ খাত তো অবশ্যই ভালো করেছে ইন টার্মস অফ আউটপুট ডেফিনেটলি, কিন্তু সড়ক ব্যবস্থাপনা বা ট্রান্সপোর্টেশন ইন জেনারেল যেটা বৃহত্তর ভাবে দেখতে পাই, সেখানে আমি দেখছি যে এক ধরনের বিশৃঙ্খলা বা অচল অবস্থা ছিল, যেটার কারণে আমরা আকাঙ্ক্ষিত ফল পাইনি। এটা একটার পর একটা প্রজেক্টে আমরা দেখতে পাই। এটা একটা সিস্টেমিক ফেইলিওর ওই সেক্টরটাতে। কেন এমন সরকারের হয়েছে? সেটা সরকার কি প্রপারলি অ্যাড্রেস করতে পারেনি এই বিষয়গুলো? না, অবশ্যই অ্যাড্রেস করতে পারেনি, যে কারণেই হোক। হয়তো পিপিপির ক্ষেত্রে পিপিপি নীতিমালা তৈরি করতে এমন একটা দেরি হয়ে গেল, এটা 4 বছর লাগার কথা ছিল না বা 3.5 বছর লাগার কথা ছিল না, কিন্তু লেগেছে। এটা 1 বছরের মধ্যে করা যেতে পারতো যদি সেটাকে সেইভাবে সিদ্ধান্ত মানে সঠিকভাবে এবং সময় মতো সিদ্ধান্তগুলো নেওয়া হতো। আর যেটা হচ্ছে যে বড় প্রকল্পের মধ্যে সত্যি কথা বলতে একটা বড় প্রকল্প যেটা আমরা বলি যে ট্রান্সফরমেশনাল প্রজেক্ট, যেগুলো ট্রান্সফরমেশনাল প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু, আমাদের ডিপ সি পোর্ট, আমাদের ঢাকা চিটাগাং হাইওয়ে, আমাদের ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, ঢাকা টাঙ্গাইল 4 লেনের কথাটাও এখন অলরেডি স্যাংশন প্রজেক্ট, কিন্তু কোনো কাজকর্ম দেখছি না, অগ্রগতি নেই। তো আমাদের উড়াল সেতু একটাও হয় নাই, মানে উড়াল সেতুর কথা বলছি না আমি, মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা এখান থেকে মানে দুদিকে যাওয়ার কথা ছিল, ওইদিকে চন্দ্রা পর্যন্ত যাওয়ার কথাও আমরা শুনেছিলাম, কিন্তু সেটা কোনোটাতেই কোনো কাজ দেখছি না। তো এতগুলো বড় প্রজেক্ট এইভাবে মুখ থুবড়ে পড়ে রইল এত বছর, এটাকে আমি মনে করি যে একটা সিগনিফিকেন্ট সিস্টেমিক ফেইলিওর, যেটাকে পরবর্তী সরকারকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কারণ এইভাবে অবকাঠামো মানে ট্রান্সফরমেশনাল অবকাঠামোকে ডিলে করিয়ে বা আমরা কিন্তু আমাদের বৃহত্তর অর্থনীতি কর্মকাণ্ডকে খুব দ্রুত সচল করতে সক্ষম হব না। আমি একটু যোগ করি এখানে, এর আগে আমাদের ওই নদীর উপর ব্রিজ করা ছাড়া বড় রকমের মেগা প্রজেক্ট করার কিন্তু অভিজ্ঞতা নেই, না আমাদের অফিসারদের, না আমাদের ইঞ্জিনিয়ারদের, না কারো, না ব্যুরোক্রেসির। এই বছরে এসে অনেকগুলো প্রকল্প একসঙ্গে আমরা নিয়েছি বা এটা ভাবা হয়েছে। এই ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহে 4 লেন, এগুলি সবই কিন্তু মেগা প্রজেক্ট, এমনকি আপনার পদ্মা সেতু। তো এদিক থেকে একটা বিষয় হলো সরকারের স্বপ্ন দেখাটা সঠিকভাবে দেখেছে। যেটা বললেন ডক্টর হাসান মনসুর, আমি একমত যে এটা শেষ হলে একটা অবিস্মরণীয় অর্থনীতির জন্য
একটা মানে স্মরণীয় হতো। তবে এটা যে শুরু হয়েছে, আমাদের যথেষ্ট অভিজ্ঞতার অভাব ছিল, অস্বীকার করার উপায় নেই। এখানে যে তহবিলের সবসময় সমস্যা ছিল তা নয়, সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের একটা অভিজ্ঞতার ক্ষেত্রেও আমাদের কিন্তু একটা ঘাটতি ছিল। এত বড় প্রজেক্ট আমরা ম্যানেজ, সেই অভিজ্ঞতার অভাব বা ব্যবস্থাপনার যে জটিলতাগুলো আগামী দিনে এটি কেমন চরিত্র চেহারা পাবে? এই এখন যে বিশ্লেষণতে এগুলো বেরিয়ে আসছে, এই উপলব্ধি হয়েছে, আলোচনা সমালোচনা হচ্ছে, এইটা এখন বেগ পাবে, মানে গতিবেগ পাবে আমি আশা করি, এবং সরকার এটা দ্রুততার সঙ্গে এগুলো হাতে নেবে। এটি হবে সরকারের প্রায়োরিটি। পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু, এটি নিয়ে অনেক জলঘোলা হয়েছে, অনেক কথা আমরা শুনেছি। আমাদের এই অনুষ্ঠানেও আমরা অনেকবার অনেক বিভিন্ন পর্যায় নিয়ে কথা বলেছি। পদ্মা সেতু না হওয়াটা একটি বৃহৎ জনগোষ্ঠীর আশাভঙ্গের কারণ হয়েছে। এটি আমাদের অর্থনীতিতে অনেক প্রণোদনা সৃষ্টি করত। এটি ডক্টর শামসুল আলম যেভাবে বললেন যে আগামী সরকার যারাই আসুক তাদের জন্য 1 নম্বর প্রায়োরিটি হবে। আপনি কিভাবে দেখেন পদ্মা সেতু নিয়ে সৃষ্ট জটিলতাগুলো আগামী দিনে কেমন হবে বা কিভাবে এগোবে আসলে? হ্যাঁ, না, পদ্মা সেতু হচ্ছে একটা আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট বর্তমানে, ডিপসি প্রজেক্টকে যদি আমরা বাদ দিই। এই প্রজেক্টের বাস্তবায়নটা কিন্তু নির্ভর করবে অনেকাংশে সামগ্রিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর। এটাকে কিন্তু ইন আইসোলেশন দেখা যাবে না। কারণ এই প্রজেক্টকে যদি আমরা ফাইন্যান্সিং করতে চাই, নিজস্ব ফাইন্যান্সিং হলেও ইভেন অ্যাট্রাক্ট ফরেন প্রপার কোয়ালিফাইড বিডার্স, আমাদের স্থিতিশীলতা আনতে হবে। অর্থাৎ সরকারকে, একটা স্থিতিশীল সরকারই শুধু পদ্মা ব্রিজ করতে পারবে, আমি এটা বলে দিচ্ছি। অস্থিতিশীল সরকার কিন্তু এটা পারবে না। কাজে আমাদের প্রিকন্ডিশন হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি ফর আন্ডারটেকিং এনি অফ দিস মেজর ট্রান্সফরমেশনাল প্রজেক্ট। এটা ছাড়া কিন্তু কোনো মেজর ট্রান্সফরমেশনাল প্রজেক্ট, আই ক্যান গিভ ইউ ইন রাইটিং, হবে না। এটা আমাদের আনতেই হবে। প্রিকন্ডিশন হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি, এই যে স্টেবিলিটি, এটা আমাদেরকে আনতে হবে। তখন সরকার খুব দৃঢ়ভাবে এই পথে খুব দ্রুত আগাতে সক্ষম হবে। এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনায় ফিরব। দর্শক, এবার একটি বিরতি নিতেই হচ্ছে। ছোট্ট বিরতির পরে আবারও ফিরব।